আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা পড়ব, গত ক্লাসে আমরা পড়েছিলাম পেজ নম্বর 5 পর্যন্ত। আজকে আমরা পড়ব যে একসাথে দুই কাজ, ভবিষ্যৎকালে যখন একসাথে দুইটা কাজ হয় তখন সেটা কিভাবে হয় এই বিষয়ে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি স্কুলে যাওয়ার পর পড়াশোনা করব। আমি স্কুলে যাওয়ার পর পড়াশোনা করব, তাহলে ভবিষ্যতে আমি স্কুলে যাব, তারপর সেখানে যাওয়ার পর আমি পড়াশোনা করব। তো পড়াশোনা করা এটা একটা কাজ, আর স্কুলে যাওয়া এটা হলো আরেকটা কাজ। তাহলে একসাথে দুইটা কাজ। তো এটার সেন্টেন্স এভাবে মেক করতে হবে: আই উইল স্টাডি আফটার গোয়িং টু স্কুল। আমি অধ্যয়ন করব, পড়াশোনা করব আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পর। স্কুলে যাওয়ার পর আমি পড়াশোনা করব। আই উইল স্টাডি আফটার, অথবা এই বাক্যটা এভাবে বলা যেতে পারে: আই গো টু স্কুল আফটার আই গো টু স্কুল। স্কুলে যাওয়ার পর আমি পড়াশোনা করব। তো দুইটা বাক্যের মধ্যে পার্থক্য হলো, আফটারের পর যখন কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা আফটারের পর সাবজেক্ট এনে তারপর, হ্যাঁ, সাবজেক্টের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর যেভাবে আমরা গঠন করে থাকি সেই নিয়ম অনুযায়ী এখানে বি ওয়ান এনে তারপর কি করতে হয়, বাক্য তৈরি করতে হয়। তাহলে আই উইল স্টাডি আফটার আই গো টু স্কুল। আফটার আই গো টু স্কুল, আমি স্কুলে যাওয়ার পর পড়াশোনা করব। বর্তমান কাল: আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুই। আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুই। তো এটা হলো ভবিষ্যৎকালে একসাথে যদি দুইটা হয় তাহলে বর্তমান এরকম। আর যদি বর্তমান কালে আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুই, যেটা আমি বর্তমানে করে থাকি, তাহলে সেক্ষেত্রে আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর ইটিং। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে আমি আমার হাত ধৌত করি বা হাত ধুই। অথবা এটা এভাবে বলা যেতে পারে: আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর আই ইট। আমি খাওয়ার পর, আমার খাওয়ার পূর্বে মানে আমি খাওয়ার পূর্বে আমি আমার হাত ধৌত করি। ভবিষ্যৎ ও বর্তমানকালে সকল টেন্সে বিফোর আফটারের পরে বি ওয়ান প্লাস আইএনজি এর পর পরিবর্তে টেন্স টু ব্যবহার করা যায়। টেন্স টু ব্যবহার করা যায়, অর্থাৎ আফটার বিফোর পরে সরাসরি যদি ভার্ব আনা হয় তাহলে তো ভার্বের বি ওয়ান যদি আনা হয় তাহলে সরাসরি বি ওয়ান আনলে তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত না করা হয় তাহলে আরেকটা সিস্টেম, সেটা হলো আমরা টেন্স নম্বর 2 যেটা পড়েছি সেটা সরাসরি আনলে হয়ে যায়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা প্রেজেন্ট সিম্পল টেন্স। হয়তো আগামী ক্লাসের আজকে ক্লাস শেষ হলে আগামী ক্লাসে সব বিস্তারিত এগুলো আসবে ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, উপরে প্রতিটি বাক্যে দুইটি করে কাজ আছে এবং দুইটি কাজের সাবজেক্ট একই ব্যক্তি। যে আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুই, হাত ধুই, যে ভাত খাই সে হাত ধুই। তাহলে এখানে প্রতিটি বাক্যে দুইটি কাজ আছে এবং দুইটি কাজের সাবজেক্ট একই ব্যক্তি। যে হাত ধোয় সে খায়, সাবজেক্ট একই ব্যক্তি, অর্থাৎ যে খাবে সে হাত ধৌত করবে, অথবা যে স্কুলে যাবে সেই পড়াশোনা করবে। তো দুইটা কাজের সাবজেক্ট বা কর্তা একই ব্যক্তি। ভবিষ্যৎ ও বর্তমানকালে দুইটি কাজের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে বিফোর বা আফটারের পরে ভার্বের সাথে বি ওয়ানের সাথে আইএনজি কিংবা টেন্স টু উভয়টি ব্যবহার করা যায়। টেন্স টু উভয়টি ব্যবহার করা যায়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার করা যাবে, অথবা টেন্স টু অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিট টেন্স সেটা ব্যবহার করা যাবে। পক্ষান্তরে দুইটি কাজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হয় তাহলে বিফোর আফটারের পর শুধুমাত্র টেন্স টু ব্যবহার করা যাবে, সেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না। এটার একটা ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এখানে একটা বাক্য আনা হয়েছে, এখানে এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ভবিষ্যৎকাল, সাবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি। খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খাবো। তাহলে এখানে ভবিষ্যতে দুইটা কাজ, স্কুলে যাওয়ার পূর্বে মানে স্কুলে যাবে, আর একটা হলো খেজুর খাবে, খেজুর খাওয়া। স্কুলে যাওয়া আর একটা হলো খেজুর খাওয়া, এই যে দুইটা কাজ, কিন্তু দুইটা কাজ সম্পাদন হবে দুইজন ব্যক্তির মাধ্যমে, সম্পাদিত হবে দুইজন ব্যক্তির মাধ্যমে। অর্থাৎ এখানে দুইটা কাজের সাবজেক্ট বা কর্তা ভিন্ন ভিন্ন। যেহেতু ভিন্ন ভিন্ন এই জন্য এখানে
ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না, অর্থাৎ টেন্স টু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে ব্যবহার করতে হবে। যেমন আই উইল ইট আ ডেট, আমি একটি খেজুর খাবো, বিফোর খালেদ গোস টু স্কুল, খালেদ স্কুলে যাওয়ার পূর্বে। বর্তমান কাল, সাবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি। আমার মা খাওয়ার পর আমি ঘুমাই, আমার মা খাওয়ার পর আমি ঘুমাই, অর্থাৎ আমার মা খাবার দাবার শেষ করার পর আমি ঘুমাই। তাহলে মার একটা হলো আমার মা খাবার দাবার খাওয়া, আর একটা হলো আমার ঘুমানো। তো এখানে দুইটা কাজ, বর্তমান কালে দুইটা কাজ। তো এখানেও কি করতে হবে, আফটার অথবা বিফোর এর পর টেন্স টু এখানে কি করতে হবে, আনতে হবে। তাহলে আই স্লিপ আফটার মাই মাদার ইটস, আফটার মাই মাদার ইটস, তো আই স্লিপ আমি ঘুমাই, আফটার মাই মাদার ইটস আমার মা খাওয়ার পর। তো এখানে মাই মাদার ইটস এটা টেন্স টু আনা হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা যাবে না। আচ্ছা, তো এখানে কিছু বাক্য আনা হয়েছে। তুমি প্রশ্ন করার পূর্বে আমি উত্তর দিব, আই উইল আনসার, আই উইল আনসার বিফোর ইউ আস্ক, তুমি আসার পর আমি ঘুমাবো। এখানে সাবজেক্ট একই ব্যক্তি, আই উইল স্লিপ আফটার ইউ কাম, তুমি দেখার পূর্বে আমি লুকাবো, লুকাবো, লুকিয়ে যাব। আই উইল হাইড বিফোর ইউ সি, আই উইল হাইড বিফোর ইউ সি, তুমি পালানোর পূর্বে আমি তোমাকে গ্রেপ্তার করব। আই উইল অ্যারেস্ট ইউ বিফোর ইউ ফিল, আই উইল অ্যারেস্ট ইউ বিফোর, আই উইল অ্যারেস্ট ইউ বিফোর ইউ ফ্লি, পালানোর পূর্বে আমি তোমাকে গ্রেপ্তার করব। তুমি দৌড়ানোর পূর্বে আমি তোমাকে ধরবো, আই উইল ক্যাচ ইউ বিফোর ইউ রান, তুমি দেখার পর আমি দেখবো, আই উইল ওয়াচ আফটার ইউ ওয়াচ, তুমি যাওয়ার পর আমি যাব, আই উইল গো আফটার ইউ গো, সে বসার পর আমি বসবো, আই উইল সিট আফটার হি সিটস, তারা জেতার পূর্বে আমরা জিতবো, আই উইল উইন বিফোর দে উইন, তুমি খাওয়ার পূর্বে আমি খাবো, আই উইল ইট বিফোর ইউ ইট, আই উইল ইট বিফোর ইউ ইট। তারপর এখানে টেন্স নম্বর 10, টোটাল হলো 12টা টেন্স, এর মধ্যে হলো আমরা এখন 10 নম্বর টেন্স পড়বো, তারপর আর দুইটা টেন্স বাকি থাকবে, আজকে আমরা ক্লাসে শেষ করব। এই টেন্সটি সম্পূর্ণ ষষ্ঠ টেন্সের মতো, পার্থক্য শুধু এতটুকুই যে ষষ্ঠ টেন্সে সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ উভয়টি ব্যবহার হতো, কিন্তু দশম টেন্সে সাবজেক্টের পর শুধুমাত্র হ্যাড ব্যবহার হবে, এখানে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে শুধু হ্যাড ব্যবহার হবে, অর্থাৎ সকল সাবজেক্টের পর হ্যাড যুক্ত হবে, আর প্রেডিকেটের স্থানে ভার্ব থ্রি বসবে, প্রেডিকেটের স্থানে ভার্ব থ্রি বসবে। যেমন আই হ্যাভ ইটেন, ষষ্ঠ টেন্স হলো আই হ্যাভ ইটেন, তো দশম টেন্সে এখানে আই হ্যাড ইটেন, হি হ্যাজ ইটেন, হি হ্যাড ইটেন, ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাড ইটেন, অর্থাৎ এখানে সাবজেক্টের পর সর্বাবস্থায় হ্যাড বসবে, আগে হ্যাভ হ্যাজ দুটোটাই বসতো, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে বসতে হলো হ্যাজ, আর অন্যথায় সব জায়গায় হ্যাভ, কিন্তু এখানে দশম টেন্সে সাবজেক্টের পর সবসময় হ্যাড বসবে। বাক্যের আকৃতিটি নিম্নরূপ, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব থ্রি, আই হ্যাড ইটেন, ছন্দ, এখানে কিছু ছন্দ আনা হয়েছে। আহ, বাক্যগুলো আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম বা খেয়েছি, এর দুটোটা অনুবাদ করা যাবে। আই হ্যাডন্ট ইটেন আমি খাইনি, হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম বা খেয়েছি, হ্যাডন্ট আই ইটেন আমি কি খাইনি, হোয়াট হ্যাড আই ইটেন আমি কি খেয়েছিলাম বা আমি কি খেয়েছি, এর দুটোটা অনুবাদ করা যাবে, তো কোনো সমস্যা নেই। ইউ হ্যাড ইটেন তুমি খেয়েছিলে বা তুমি খেয়েছো, ইউ হ্যাডন্ট ইটেন তুমি খাওনি, হ্যাড ইউ ইটেন তুমি কি খেয়েছিলে বা খেয়েছো, হ্যাডন্ট ইউ ইটেন তুমি কি খাওনি, হোয়াট হ্যাড ইউ ইটেন তুমি কি খেয়েছিলে বা খেয়েছো, হি হ্যাড ইটেন সে খেয়েছিল বা সে খেয়েছে, হি হ্যাডন্ট ইটেন সে খায়নি, হ্যাড হি ইটেন সে কি খেয়েছিল বা খেয়েছে, হ্যাডন্ট হি ইটেন সে কি খায়নি, হোয়াট হ্যাড হি ইটেন সে কি খেয়েছিল। রাশেদ হ্যাড ইটেন রাশেদ খেয়েছিল বা খেয়েছে, রাশেদ হ্যাডেন ইটেন রাশেদ খায়নি, হ্যাড রাশেদ ইটেন রাশেদ কি খেয়েছিল বা খেয়েছে, হ্যাডেন্ট রাশেদ ইটেন রাশেদ কি খায়নি, হোয়াট হ্যাড রাশেদ ইটেন রাশেদ কি খেয়েছিল বা খেয়েছে, উই হ্যাড ইটেন আমরা খেয়েছিলাম বা খেয়েছি, উই হ্যাডেন্ট ইটেন আমরা খাইনি, হ্যাড ইউ ইটেন আমরা কি খেয়েছিলাম বা খেয়েছি, হ্যাডেন্ট উই ইটেন আমরা কি খাইনি,
হোয়াট হ্যাড ইউ ইটেন, আমরা কি খেয়েছিলাম বা খেয়েছি। ইউ হ্যাড ইটেন, তোমরা খেয়েছিলে বা খেয়েছো। ইউ হ্যাডেন্ট ইটেন, তোমরা খাওনি। হ্যাড ইউ ইটেন, তোমরা কি খেয়েছিলে বা খেয়েছো। হ্যাডেন্ট ইউ ইটেন, তোমরা কি খাওনি। হোয়াট হ্যাড ইউ ইটেন, তোমরা কি খেয়েছিলে বা খেয়েছো। দে হ্যাড ইটেন, তারা খেয়েছিল বা খেয়েছে। দে হ্যাডেন্ট ইটেন, তারা খায়নি। হ্যাড দে ইটেন, তারা কি খেয়েছিল বা খেয়েছে। হ্যাডেন্ট দে ইটেন, তারা কি খায়নি। হোয়াট হ্যাড দে ইটেন, তারা কি খেয়েছিল বা খেয়েছে। রাশেদ অ্যান্ড খালেদ হ্যাড ইটেন, রাশেদ ও খালেদ খেয়েছিল বা খেয়েছে। রাশেদ অ্যান্ড খালেদ হ্যাডেন্ট ইটেন, রাশেদ ও খালেদ খায়নি। হ্যাড রাশেদ অ্যান্ড খালেদ ইটেন, রাশেদ ও খালেদ কি খেয়েছিল বা খেয়েছে। হ্যাডেন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটেন, রাশেদ ও খালেদ কি খায়নি। হোয়াট হ্যাড রাশেদ অ্যান্ড খালেদ ইটেন, রাশেদ ও খালেদ কি খেয়েছিল বা খেয়েছে। তারপর এখানে এই দশম টেন্সের উপর এখানে কিছু বাক্যগুলোর শুরুতে এইচ কোয়েশ্চেন ব্যবহার করে এখানে কিছু সেন্টেন্স, পূর্বের ধারাবাহিকতা নেই, এখানে কিছু সেন্টেন্স আনা হয়েছে। এখানে আগের মতোই সবগুলো। হোয়াট হ্যাড ইউ ইটেন, তুমি কি খেয়েছিলে বা খেয়েছো। ওয়ার হ্যাড ইউ ইটেন, তুমি কোথায় খেয়েছিলে বা খেয়েছো। হাউ হ্যাড ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো। ওয়াই হ্যাড ইউ ইটেন, তুমি কিভাবে, তুমি কেন খেয়েছো। ওয়াইন হ্যাড ইউ ইটেন, তুমি কখন খেয়েছিলে বা খেয়েছো। হুম হ্যাড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে বা করেছো। উইচ ফুড হ্যাড ইউ ইটেন, তুমি কোন খাবার খেয়েছিলে বা খেয়েছো। উইচ ওয়ান হ্যাড ইউ ইটেন, তুমি কোনটি পছন্দ করেছিলে। এখানে টাইপের ক্ষেত্রে ভুল হয়েছে। তো এখানে লাইক, লাইকড হবে এখানে। উইচ ওয়ান হ্যাড ইউ লাইকড, তুমি কোনটি পছন্দ করেছিলে বা করেছো। তারপর হোয়াট কাইন্ড অফ ফুড হ্যাড ইউ ইটেন, তুমি কোন ধরনের খাবার খেয়েছিলে বা খেয়েছো। হোয়াট টাইপ অফ ফুড হ্যাড ইউ ইটেন, তুমি কোন ধরনের খাবার খেয়েছিলে বা খেয়েছো। হাউ মাচ ফুড হ্যাড ইউ ইটেন, তুমি কতটুকু খাবার খেয়েছিলে বা খেয়েছো। হাউ মেনি ডেটস হ্যাড ইউ ইটেন, তুমি কতগুলো খেজুর খেয়েছিলে বা খেয়েছো। হাউ লং হ্যাড ইউ ইটেন, তুমি কতক্ষণ খেয়েছিলে বা খেয়েছো। হাউ ফার হ্যাড ইউ গোন, তুমি কত দূর গিয়েছিলে বা গিয়েছো। হাউ অফেন হ্যাড ইউ ইটেন ইয়েস্টারডে, তুমি গতকাল কতবার খেয়েছিলে বা খেয়েছো। হাউ অফেন হ্যাড ইউ ইটেন, তুমি কতক্ষণ পর পর খেয়েছিলে বা খেয়েছো। হোয়াট এলস হ্যাড ইউ ইটেন, তুমি আর কি খেয়েছো। হাউ এলস হ্যাড ইউ ইটেন, তুমি আর কিভাবে খেয়েছো। হোয়াট হ্যাড ইউ ওয়াইটেড ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করেছিলে বা করেছো। হু হ্যাড ইউ ওয়াইটেড ফর, তুমি কার জন্য অপেক্ষা করেছিলে বা করেছো। হু হ্যাড ইউ গন উইথ, তুমি কার সাথে গিয়েছিলে বা গিয়েছো। হু হ্যাড ইউ টকড উইথ, তুমি কার সাথে কথা বলেছিলে বা বলেছো। তো এখানে প্রত্যেকটা ভার্ব দিয়া এখানে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই যে এখানে যেভাবে আছে কি আছে ওইভাবে কি করতে হবে, অনুশীলন করতে হবে। উপরে যেভাবে উপরে যে গুলো গেছে ওই যে এখানে, তো এগুলোর শুরুতে প্রত্যেকটা এইচ এখানে যেভাবে লাগানো হয়েছে এভাবে লাগিয়ে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে শুরুতে এখানে দেখা গেছে এখানে একটা এইচ কোয়েশ্চেন এখানে যুক্ত করা হয়েছে। তো এখানে এভাবে একটার পরিবর্তে এখানে শুধু দেখা যাচ্ছে ওয়াট আনা হয়েছে, বাকিগুলো আনা হয়নি। তো এটার পরিবর্তে হাউ, ওয়ার হুম, হুইচ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট টাইপ অফ, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, হাউ ফার, হাউ অফেন, হাউ এলস, হোয়াট, তারপর হু, ইত্যাদি এভাবে যুক্ত করে প্রত্যেকটা ভার্বের মধ্যে এভাবে যুক্ত করে এভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ একদম ইজি হয়ে যাবে এই বিষয়গুলো। আচ্ছা, তো এখানে এখানে দশম টেন্স কখন ব্যবহার হয়, তো এখানে দেখা যাচ্ছে যে তুমি খেয়েছিলে, ইউ হ্যাড ইটেন, তুমি খেয়েছিলে, তো খেয়েছিলে তো এটা স্বাভাবিকভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সের মতোই দেখা যাচ্ছে, অর্থ দিচ্ছে স্বাভাবিকভাবে, কিন্তু এটা কখন ব্যবহার করতে হবে। তো যদি এটার ব্যবহারের ক্ষেত্র নির্দিষ্ট কোথাও যদি জায়গা না থাকে তাহলে দেখা যাচ্ছে যে দশম টেন্স আর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম এটার অর্থ, বা আই এট, আমি খেয়েছিলাম, দুটোটার সেম সেম হয়ে যাচ্ছে। তবে অবশ্যই এখানে কি আছে, একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা এখানে উল্লেখ করা হচ্ছে। কারণ আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম বা খেয়েছি।
তো পঞ্চম টেন্সে হল আই এট, আমি খেয়েছিলাম বা খেয়েছি, দুটো অর্থই করা যায়। ষষ্ঠ টেন্স আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আমি খেয়েছি। তো এখানে মূল যে পার্থক্য 5 নম্বর টেন্স এবং 10 নম্বর টেন্স, দুইটার মধ্যে পার্থক্যটা কি, বা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা পার্থক্য, সেই পার্থক্যটা এখানে কি করা হবে, দেখানো হবে। উত্তর, অতীতে ঘটে যাওয়া দুইটি কাজের মধ্যে বাস্তবে যে কাজটি প্রথমে ঘটেছে সেটি বোঝানোর জন্য দশম টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ এই টেন্সটা ব্যবহার করার জন্য দশম টেন্সটা, অতীতকালে দুইটা কাজ ঘটতে হবে, দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে ঘটবে আরেকটা পরে ঘটবে। তো এরকম দুইটা কাজ একসাথে একটার পর একটা ঘটেছে, এরকম ঘটনা উল্লেখ করার জন্য, কোনো কিছু বোঝানোর জন্য দশম টেন্সকে ব্যবহার করা হয়। আর তা না হয় সাধারণত পঞ্চম টেন্স অতীতকালে কোনো কিছু বোঝাতে, শুধু একটা কাজ বোঝাতে অতীতকালের জন্য, সেখানে পঞ্চম টেন্স অর্থাৎ আই এট, আমি খেয়েছিলাম, এরকম ব্যবহার করা হয়। দশম টেন্স, খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি বা খেয়েছিলাম। আই হ্যাড ইটেন আর ডেট, খালেদ গোস টু স্কুল, ওয়েন্ট টু দ্য স্কুল। তো উপরে বাক্যে অতীতে ঘটা দুইটি কাজের কথা উল্লেখ এখানে আছে। একটা হলো স্কুলে যাওয়া, একটা হলো খেজুর খাওয়া, দুটো অতীতকালে হয়েছে। এই দুইটি কাজের মধ্যে বাস্তবে প্রথমে ঘটেছে খেজুর খাওয়া কাজটি। যেহেতু খেজুর খাওয়া কাজটি বাস্তবে প্রথমে ঘটেছে, তাই ইংরেজিতে এটি দশম টেন্স অনুযায়ী হয়েছে। অর্থাৎ খেজুর খাওয়া যে কাজটা আগে ঘটছে সেটা হলো দশম টেন্স আনতে হবে। যেমন আই হ্যাড ইটেন আর ডিড, আমি একটি খেজুর খেয়েছি তার স্কুলে যাওয়ার পূর্বে, তারপর সে স্কুলে গেছে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, খালেদ ওয়েন্ট টু দ্য স্কুল, ওইটার ক্ষেত্রে পঞ্চম টেন্স আনতে হবে। যে কাজটা আগে ঘটবে সেটা, যে কাজটা আগে ঘটবে সেটা হলো দশম টেন্স আনতে হবে। আর পরবর্তী যে টেন্সটা সেটা হলো সেটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। এখানে আরেকটু উদাহরণ দিলে বিষয়টা আরো একটু স্পষ্ট হবে। এই দুইটি কাজের মধ্যে বাস্তবে প্রথমে ঘটেছে হলো খেজুর খাওয়া কাজটি, যেহেতু খেজুর খাওয়া কাজটি বাস্তবে প্রথমে ঘটেছে তাই ইংরেজিতে দশম টেন্স অনুযায়ী হয়েছে। খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি। আই হ্যাড ইটেন আর ডেট, আমি আই হ্যাড ইটেন আর ডেট, এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা হলো স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি, তো আমি একটি খেজুর খেয়েছি এই কাজটা আগে করছে, এই জন্য আই হ্যাড ইটেন আর ডিড, এখানে এটা আগে এসেছে এবং এটার দশম টেন্স অনুযায়ী হয়েছে। প্রশ্ন, খালেদ স্কুলে যাওয়ার পূর্বে এই অংশের ইংরেজি কোন টেন্স অনুযায়ী হবে? এখন আরেকটা প্রশ্ন, তাহলে যে পরবর্তীতে যে কাজটা হয়েছে স্কুলে যাওয়ার পূর্বে অর্থাৎ স্কুলে যাওয়ার পরে হয়েছে, সেটা কোন টেন্স অনুযায়ী হবে? উত্তর, অতীতে ঘটে যাওয়া দুটি কাজের মধ্যে বাস্তবে যে কাজটি শেষে ঘটেছে সেটি বোঝানোর জন্য পঞ্চম পঞ্চম টেন্স ব্যবহার হয়, পঞ্চম টেন্স ব্যবহার হয়। হ্যাঁ, খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি, যেরকম আই হ্যাড ইটেন আর ডেট, আই হ্যাড ইটেন আর ডেট বিফোর খালেদ ওয়েন্ট টু স্কুল। যে খালেদ স্কুলে যাওয়ার পরে, খালেদ ওয়েন্ট টু স্কুল, তো এখানে ওয়েন্ট এটা পঞ্চম টেন্স হয়েছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর খেম, বিফোর দ্য ডক্টর খেম। তারপর আমরা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেন ছেড়ে দিয়েছে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, তো এখানে বিফোর উই রিচড দ্য স্টেশন, রিচড এটা হলো পঞ্চম টেন্স অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এটা হয়েছে। গুরুত্বপূর্ণ, তো খেয়েছি খেয়েছিলাম বিবেচনায় দশম টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। আহ, দশম টেন্স অর্থাৎ খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছিলাম, অথবা খালেদ স্কুলে যাওয়ার পূর্বে আমি একটি খেজুর খেয়েছি, তো এই দুটার খেয়েছি বা খেয়েছিলাম, এই দুটার ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে ঘটবে না ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে। কারণ আই হ্যাড ইটেন আর ডেট, আই হ্যাড ইটেন আর ডেট বিফোর খালেদ ওয়েন্ট টু স্কুল। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গিয়েছিল বা রোগী মারা গিয়েছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিয়েছিল বা দিয়েছে, দুইটা বাক্য এখানে, ইংরেজি বাক্য একটাই হবে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন, তো এখানে কোনো পরিবর্তন দিয়েছিল বা দিয়েছে এই দুটার ক্ষেত্রে এখানে সেম বাক্যই আনা হবে। এটার জন্য দিয়েছিল বা দিয়েছে এটার জন্য আলাদা কোন টেন্সের পরিবর্তন করা হবে না। তো মজার দুইটি উদাহরণ, সেটা হলো উই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে গিয়েছিলাম, অ্যান্ড দ্য প্রোগ্রাম স্টার্টেড, এরপর প্রোগ্রামটা শুরু হয়েছিল।
তো উই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম অ্যান্ড দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড। এখানে খেয়াল করুন, এখানে দুইটা বাক্য। উই ওয়েন্ট প্রথমে, উই ওয়েন্ট টু দ্য প্রোগ্রাম, এখানে দুটো বাক্যের মধ্যেই পঞ্চম টেন্স অনুযায়ী এখানে আনা হয়েছে। আর দ্বিতীয়টার মধ্যে এখানে দুইটা বাক্য, এক বাক্যের মধ্যে যে দুইটা সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে এখানে দুইটা ভাগ, দুইটা একটা ইয়ার মধ্যে অংশের মধ্যে, এখানে একটা বাক্যের মধ্যে দুইটা অংশ। তো প্রথম অংশের মধ্যে পঞ্চম টেন্স অনুযায়ী আনা হয়েছে, আর দ্বিতীয় অংশের মধ্যে হলো দশম টেন্স অনুযায়ী আনা হয়েছে। তা আসুন দেখুন এটা কিভাবে হয়েছে। প্রথম উদাহরণে দুইটি বাক্যই পঞ্চম টেন্স অনুযায়ী হয়েছে, তাই এখানে বাক্যে বাক্য লেখার ধারাবাহিকতা অনুযায়ী অর্থ প্রদান করবে। প্রথম অংশে লেখা হয়েছে আমরা গিয়েছিলাম, দ্বিতীয় অংশে লেখা হয়েছে অনুষ্ঠান শুরু হয়েছিল। ঘটনা দুটি বাস্তবে ঘটবেও এই ধারাবাহিকতায়, গিয়েছি তারপর ওইটা ঘটছে। আর অর্থটি এমন হবে, আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম এরপর অনুষ্ঠান শুরু হয়েছিল, অর্থাৎ আমরা অনুষ্ঠানে যাওয়ার পর অনুষ্ঠানটি শুরু হয়েছিল, যাওয়ার পর অনুষ্ঠান শুরু হয়েছিল। পক্ষান্তরে দ্বিতীয় উদাহরণের দ্বিতীয় বাক্যটি, দ্বিতীয় উদাহরণের দ্বিতীয় বাক্যটি দশম টেন্স অনুযায়ী হয়েছে, তাই এখানে বাক্য লেখার ধারাবাহিকতার পরিবর্তে দ্বিতীয় বাক্যের কাজটি আগে গড়ার অর্থ প্রদান করবে। অর্থটি এমন হবে, আমরা অনুষ্ঠানে গিয়েছি কিন্তু এর পূর্বে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, অর্থাৎ প্রথম অনুষ্ঠান শুরু হয়েছে এরপর আমরা অনুষ্ঠানে গিয়েছি। তো এখানে বিষয়টা খেয়াল করুন, হ্যাঁ, যে এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যের মধ্যে নিচের যে বাক্যটা, দুই নম্বর যে বাক্যটা, এখানে দ্বিতীয় বাক্যের দ্বিতীয় অংশটা, দা এন্ড দ্য প্রোগ্রাম হ্যাড স্টার্টেড এই অংশটা এখানে বোঝানো হচ্ছে আনার মাধ্যমে, যে আগে প্রোগ্রামটা শুরু হয়েছিল তারপর আমরা গিয়েছিলাম, আগে প্রোগ্রামটা শুরু হয়েছিল তারপর আমরা গিয়েছিলাম। তো এটার অর্থটা এভাবে হবে, আগে প্রোগ্রাম শুরু হয়েছিল তারপর আমরা গিয়েছিলাম। আর উপরের যে বাক্যটা সেটা দুটার মধ্যেই এই বাক্যের দুটো অংশের মধ্যেই পঞ্চম টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী আনা হয়েছে। এই জন্য এখানে অর্থ আহ, ধারাবাহিকতার অর্থ দিবে, অর্থাৎ আমরা আগে গিয়েছিলাম তারপর প্রোগ্রামটা শুরু হয়েছিল। এই দুইটা বাক্যের মধ্যে হলো পার্থক্য এতটুকু। তারপর টেন্স নম্বর 11, জুমলাতুল ফি'লিয়া, আই হ্যাভ ইটেন। ষষ্ঠ টেন্স তো আমরা বলছিলাম হলো আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন। আর দশম টেন্স হলো আই হ্যাড ইটেন। আর 11 টেন হলো আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ইটেন। এটা নিচে বিশ্লেষণ করা হচ্ছে। 11তম টেন্স ভবিষ্যৎকালের অর্থ প্রদান করবে, আর ভবিষ্যৎকালে অর্থ প্রদান করা সবগুলো টেন্সে উইল যুক্ত হয়। প্রথম টেন্সটা ছিল ভবিষ্যৎকালের আই উইল ইট, আমি খাবো। আর নবম টেন্সটা ছিল আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আর 11তম টেন্সটা হলো আজকে যেটা এখন যেটা আলোচ্য বিষয়, 11তম টেন্সটা হলো আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ইটেন। তো এটার অর্থটা কি? তো এটার অর্থটা নিচে এখানে আলোচনা করা হচ্ছে, তারপরে আমি ব্যাখ্যা করি। ভবিষ্যৎকালের টেন্সগুলোতে সাবজেক্টের পরের অংশ কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সাবজেক্ট আই এর পরের অংশ যেমন হি সি দে সকল সাবজেক্টের পর একই রকম হয়। আর এজন্যই 11তম টেন্সে হি উইল ইটেন, হ্যাজ ইটেন এর পরিবর্তে হি উইল হ্যাভ ইটেন হয়েছে। এখানে কি নাই, কোনো পরিবর্তন নেই। এখানে সব জায়গায় হ্যাভ বসবে, এখানে কোনো সময় কি বসবে না, হ্যাজ এখানে আসবে না। সাবজেক্টের উপর কোনো সময় কি হয় না, পরিবর্তন হয় না। এখানে আই উইল ইট বা হি উইল ইট, আই উইল বি ইটিং, হি উইল বি ইটিং, আই উইল হ্যাভ ইটেন, হি উইল হ্যাভ ইটেন। এই যে এখানে আই উইলের পরে এখানে আই উইল সাবজেক্টের পরে এখানে হ্যাভ, আই উইল উইলের পরে এখানে হ্যাভ, আবার হি তারপরে উইল তারপরে এখানে হ্যাভ। তো হি থাকার কারণে এখানে হ্যাজ হয় নাই, আবার আই থাকার কারণে তো এখানে হ্যাভ সবসময় বসে আর কি। তো উইল আই এরপরে দেখ কোনো সময় কি হয় না, এগুলো হি হ্যাভ হ্যাভ হ্যাজ এর মধ্যে এরকম পরিবর্তন হয় না, বরং সবসময় একটাই হতে থাকে, হ্যাভই হতে থাকে। ভিন্নভাবে বলা যায় বিষয়টা, হ্যাভ যদি সাবজেক্টের একেবারে সাথে বসে তাহলে হি এর পরে হ্যাভ এর পরিবর্তন পরিবর্তন হয়ে হ্যাজ বসে। অর্থাৎ
এই হ্যাভটা যদি কখনো যদি সরাসরি সাবজেক্টের পর পরে যদি বসে, তাহলে সেখানে হ্যাভটা পরিবর্তন হতে থাকে। কখন হ্যাভ বসে, কখন হ্যাজ বসে। যদি সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে সেখানে হ্যাজ বসে। আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয়, অন্য কোনো কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ বসে। তবে হ্যাভ ও সাবজেক্টের মাঝে অন্য কোনো শব্দ আসলে হ্যাভ কখনো পরিবর্তন হয় না। 11তম টেন্সে হ্যাভ ও সাবজেক্টের মাঝে উইল এসেছে, তাই এখানে হিয়ার পরে হ্যাভ পরিবর্তন হয়নি। তো এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হলো যে হ্যাভ এবং সাবজেক্ট এর মাঝখানে অন্য কোনো একটা কিছু আনার মাধ্যমে এখানে ফাসলা করা হয়েছে, পার্থক্য করা হয়েছে, সেটা হলো উইল। যদি উইল না থাকতো তাহলে এখানে আই হ্যাভ আর হিয়ার ক্ষেত্রে হি হ্যাজ এখানে বসতো। যেহেতু পার্থক্য করা হয়েছে, এই জন্য সবসময় এখানে হ্যাভই বসবে। তো ভবিষ্যৎ কাজটি ভবিষ্যতে নির্দিষ্ট একটি সময়ের পূর্বে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে হবে এবং নির্দিষ্ট একটি সময়ের পূর্বে শেষ হয়ে যাবে। যেমন আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুরগুলো খেয়ে ফেলবো। আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুরগুলো খেয়ে ফেলবো। তাহলে আমি আগামীকাল খেজুরগুলো খেয়ে ফেলবো, কিন্তু দুপুর 3টার পূর্বে, 3টার আগেই। অথবা এখানে এভাবে হতে পারে, আমি আগামীকাল স্কুলে যাব বাবা আসার পূর্বেই। বাবা আসার পূর্বেই। হ্যাঁ, তো আরেকটা কাজের আগে, নির্দিষ্ট একটা সময়ের আগে হতে পারে, অথবা অন্য একটা কাজের আগে হতে পারে। একটা উদাহরণ এখানে মুখস্থ করে ফেলুন। যে উদাহরণ সেটা হলো, আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুর খেয়ে ফেলবো। আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস। আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস, আমি খেয়ে ফেলবো বাই 3 PM টুমরো। বাই 3 PM আগামীকাল বিকাল 3টার পূর্বেই। তো বায়ের অনেকগুলো অর্থ আছে। বায়ের একটা অর্থ হলো অর্থ মূল, যেটা আমরা সাধারণত জানি সেটা হলো ধারা, কিন্তু বায়ের অর্থ আগে, এরকম অর্থ আছে, আগে, পূর্বে, এরকম। তো প্রশ্ন, বায়ের মূল অর্থ কি? বায়ের অর্থ ধারা দিয়ে, এটি একটি প্রিপোজিশন। যেমন আই এম রাইটিং বাই আ পেন, আমি একটি কলম দিয়ে লিখছি। তবে বায়ের বিশেষ একটি অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে, পূর্বে বা আগে। নির্দিষ্ট একটি সময়ের মধ্যে, পূর্বে বা আগে অর্থে কি করা হয়, ব্যবহার করা হয়। 11তম টেন্সে বাই এই বিশেষ অর্থটি ব্যবহৃত হচ্ছে এখানে। অর্থাৎ বিশেষ অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ পূর্বে বা আগে, বিকাল 3টার আগে। যে কোনো টেন্স উল্লেখ করার সময় শুরুতেও লেখা যায়। যে কোনো টেন্সে উল্লেখ করা সময় শুরুতেও লেখা যায়, শেষেও লেখা যায়। তবে শুরুতে লিখলে সময়ের পূর্বে কমা ব্যবহার করতে হয়। অর্থাৎ কোনো একটা বাক্য লিখবো, যে বাক্যের মধ্যে যদি কোনো সময়ের বিষয়টা যদি উল্লেখ থাকে, তাহলে সেখানে আমরা সময়ের বিষয়টা বাক্যের শুরুতেও আনতে পারি, আবার শেষেও আনতে পারি। যদি আমরা বাক্যের শুরুতেও যদি নিয়ে আসি, তাহলে সেখানে একটা কমা ব্যবহার করতে হবে সময়ের বিষয়টা উল্লেখ করার পর। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, এখানে যেমন আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস, আমি খেজুরটি খেয়ে ফেলবো বাই 3 PM টুমরো, আগামীকাল 3টার পূর্বে, 3টার আগে আমি খেজুরটি খেয়ে ফেলবো। তাই যে এই বাক্যটা সেম, যে সময়ের বিষয়টা আগে নিয়ে আসা যায়। বাই 3 PM টুমরো আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস, যে বিকাল 3টার পূর্বে আমি খেজুরগুলো খেয়ে ফেলবো। তো কিন্তু সময়ের বিষয়টা যদি আগে নিয়ে আসা হয়, তাহলে এখানে একটা কমা ব্যবহার করতে হবে। তো এই যে এই টেন্সের উপর কিছু ছন্দ আনা হয়েছে, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এই ছন্দগুলো একদম ইজি। আই উইল হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM টুমরো, আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবো। আই ওন্ট হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM টুমরো, আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবো না। উইল আই হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM টুমরো, আমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবো। ওন্ট আই হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM টুমরো, আমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবো না। হোয়াট উইল আই হ্যাভ ইটেন বাই 3 PM টুমরো, আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে কি খেয়ে ফেলবো। অথবা এটাও এখানে হতে পারে, হোয়াট আই হ্যাভ ইটেন বাই 3 PM টুমরো, আমি আগামীকাল দুপুর 3টার মধ্যে কি খেয়ে ফেলবো না, এখানে একটা কমানো হয়েছে। তারপর এখানে ইউ দিয়ে বলা হয়েছে, ইউ উইল হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM টুমরো, তুমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুরগুলো খেয়ে ফেলবে। ইউ ওন্ট হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM টুমরো, তুমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুরগুলো খেয়ে ফেলবে না। উইল ইউ হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 PM, এখানে টাইপ করার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, টুমরো।
তুমি কি আগামীকাল দুপুর 3টার মধ্যে খেজুরগুলো খেয়ে ফেলবে? ওয়ান্ট ইউ হ্যাভ ইটেন দ্য ডেটস বাই 3 p.m. টুমরো। তুমি কি আগামীকাল 3টার পূর্বে খেজুরগুলো খেয়ে ফেলবে না? হোয়াট উইল ইউ হ্যাভ ইটেন বাই 3 p.m. টুমরো। তুমি আগামীকাল দুপুর 3টার পূর্বে কি খেয়ে ফেলবে? তারপর এখানে বাই আগে আনার মাধ্যমে এখানে বাক্যগুলো দেখানো হয়েছে। বাই 3 p.m. টুমরো হি উইল হ্যাভ ইটেন দ্য ডেটস। সে আগামীকাল দুপুর 3টার আগে খেজুরগুলো খেয়ে ফেলবে। বাই 3 p.m. টুমরো হি ওয়ন্ট হ্যাভ ইটেন দ্য ডেটস। সে আগামীকাল দুপুর 3টার আগে খেজুরগুলো খেয়ে ফেলবে না। বাই 3 p.m. টুমরো উইল হি হ্যাভ ইটেন দ্য ডেটস। সে কি আগামীকাল দুপুর 3টার আগে খেজুরগুলো খেয়ে ফেলবে? বাই 3 p.m. টুমরো ওয়ন্ট হি হ্যাভ ইটেন দ্য ডেটস। সে কি আগামীকাল দুপুর 3টার আগে খেজুরগুলো খেয়ে ফেলবে না? বাই 3 p.m. টুমরো হোয়াট উইল হি হ্যাভ ইটেন। সে আগামীকাল দুপুর 3টার আগে কি খেয়ে ফেলবে? তারপর এখানে রাশেদ বাই 3 p.m. টুমরো রাশেদ উইল হ্যাভ ইটেন দ্য ডেটস। রাশেদ আগামীকাল দুপুর 3টা নাগাদ খেজুরগুলো খেয়ে ফেলবে। 3টা নাগাদ, 3টার মধ্যে। বাই 3 p.m. টুমরো রাশেদ ওন্ট হ্যাভ ইটেন দ্য ডেটস। রাশেদ আগামীকাল রাশেদ আগামীকাল দুপুর 3টা নাগাদ খেজুরগুলো খেয়ে ফেলবে না। বাই 3 p.m. টুমরো উইল রাশেদ হ্যাভ ইটেন দ্য ডেটস। রাশেদকে আগামীকাল দুপুর 3টা নাগাদ খেজুরগুলো খেয়ে ফেলবে। বাই 3 p.m. টুমরো ওন্ট রাশেদ হ্যাভ ইটেন দ্য ডেটস। রাশেদকে আগামীকাল দুপুর 3টা নাগাদ খেজুরগুলো খেয়ে ফেলবে না। বাই 3 p.m. টুমরো হোয়াট উইল রাশেদ হ্যাভ ইটেন। রাশেদ আগামীকাল দুপুর 3টা নাগাদ কি খেয়ে ফেলবে? তারপর এখানে উইদা আনা হয়েছে রাশেদ দিয়ে, যে এখানে আমরা এগুলো এভাবে ধারাবাহিকভাবে এগুলো মুখস্থ করে ফেলবো। তারপর উপরে যে প্রায় 11টা টেন্স আছে, আরেকটা টেন্স পরে তারপর আমরা সে বিষয়টা উল্লেখ করছি। তারপর আরেকটা টেন্স বাকি আছে। 12টা টেন্সের আমরা 11টা টেন্স পড়ে ফেলছি, আর 12তম টেন্সটা বাকি আছে। 12তম টেন্স ভবিষ্যৎকালে অর্থ প্রদান করবে। আর ভবিষ্যৎকালে অর্থ প্রদান করা সবগুলো টেন্সে উইল যুক্ত হয়। যেমন আই উইল ইট, আমি খাবো, এটা হলো এগুলো তো আমরা সাধারণত পড়ছি এটাকে আই উইল ইট প্রথম টেন্স হিসাবে, কিন্তু এটা আলাদা একটা নাম আছে, সেটা বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। সেটা আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আগামী ক্লাসে প্রথম ক্লাসে শুরুর দিকটা আমরা পড়বো। তারপর সপ্তম টেন্স যেটা হলো আই উইল বি ইটিং, আমরা খেতে থাকবো। অর্থাৎ এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা একটা নাম, এটা সামনে আমরা পড়বো আগামী ক্লাসে সবগুলো। আই উইল 11তম টেন্স আমরা বলছি আই উইল হ্যাভ ইটেন, যেটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ আমি খেয়ে ফেলবো। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের পূর্বেই আমি খেয়ে ফেলবো, অথবা নির্দিষ্ট একটা কাজের আগেই আরেকটা কাজ করে ফেলবো। আর 12তম টেন্সটা হলো আই উইল হ্যাভ বিন ইটিং। আই উইল হ্যাভ বিন ইটিং। তো আমি এখানেও যে আমি একটা কাজ করব ভবিষ্যতে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি একটা কাজ করব, কিন্তু এটার আবার নির্দিষ্ট একটা সময় ধরে এটার মধ্যে আরেকটু অতিরিক্ত তথ্য যুক্ত করা হবে। যেরকম আমি বিকাল 3টার আগেই খেয়ে ফেলবো, অর্থাৎ আমি বিকাল 3টার আগেই 2 ঘন্টা পড়ে ফেলবো, 2 ঘন্টা যাবত আমি পড়ে থাকবো, বা 2 ঘন্টা যাবত খেয়ে থাকবো, 2 ঘন্টা যাবত কাজ করে থাকবো। এই যে 2 ঘন্টা এখানে অতিরিক্ত আরেকটু যুক্ত করা হচ্ছে। এই যে এখানে আরেকটু নির্দিষ্টের মধ্যে আরেকটু নির্দিষ্ট করা হবে। যেরকম এখানে আমি বিকাল 3টার আগেই খেয়ে ফেলবো, তো বিকাল 3টার আগে আমি কতক্ষণ খাবো? বিকাল 3টার আগে আমি 2 ঘন্টা যাবত খাবো। 3টার আগে এটা হলো একটা নির্দিষ্ট, এরপর আরেকটু নির্দিষ্ট করা হচ্ছে আমি কতক্ষণ খাবো, সেটা হলো 2 ঘন্টা যাবত খাবো। তো এই বিষয়টা এখানে উল্লেখ করা হবে 12তম টেন্সে। ভবিষ্যৎকালের টেন্সগুলোতে সাবজেক্টের পরের অংশে কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। যেমন আয়ের পরের অংশ যেমন হি সি দে সকল সাবজেক্টের পর একই রকম হয়, আর এই জন্য 12তম টেন্সে হি উইল হ্যাজ বিন এরকম হবে না, হ্যাজ বিন ইটিং এর পরিবর্তে হি উইল হ্যাভ বিন ইটিং হয়েছে। এখানে কোনো সময় হ্যাজ হবে না। তাহলে এখানে আই উইল ইট, হি উইল ইট, আই উইল বি ইটিং সপ্তম টেন্সে হি উইল বি ইটিং, আই উইল হ্যাভ ইটেন, হি উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ বিন ইটিং, হি উইল হ্যাভ বিন ইটিং। আর পঞ্চম ষষ্ঠ সপ্তম আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং, আই উইল বি ইটিং। এখানে বিষয়গুলো খেয়াল করুন। হ্যাভ বিন হ্যাজ বিন, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং। আর একটা হলো আই হ্যাড বিন হ্যাড বিন ইটিং, হ্যাড বিন যুক্ত করা হয়েছে এখানে। আর উইল বি ইটিং মানে উইল বি এখানে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। টেন্স 12তম টেন্স হলো আই উইল হ্যাভ বিন ইটিং, উইল হ্যাভ বিন
এটা হলো আলাদাভাবে এখানে যুক্ত করা হয়েছে। তো 12তম টেন্স এর অর্থ, 12তম টেন্সের অর্থে দুটি শর্ত থাকে, দুটি শর্ত থাকে। কাজটি ভবিষ্যতে নির্দিষ্ট একটি সময়ে, এটা হলো, তারপর নির্দিষ্ট একটি সময়ের পূর্বে শেষ হয়ে যাবে। কাজটি ভবিষ্যতে নির্দিষ্ট একটি সময়ে হবে, আবার নির্দিষ্ট একটি সময়ের পূর্বেই শেষ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময়ে হবে ভবিষ্যৎকালের কাজটি, এবং শেষ হবে কাজ নির্দিষ্ট একটা সময়, এই যে দুইটা শব্দ। যেমন যেমন আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুর খেয়ে ফেলবো। আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে খেজুর খেয়ে ফেলবো। যে এই বাক্যটা দেখেন, তারপর নিচের আরেকটা বাক্য দেখেন এখানে, কাজটি একটি নির্দিষ্ট সময় যাবত হতে থাকবে, বাক্যের শেষ সময়টি উল্লেখ থাকবে। যেমন এখানে দুইটা শর্ত, প্রথমটা হলো একটা শর্ত, দ্বিতীয়টা হলো আরেকটা শর্ত। আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে 2 ঘন্টা যাবত খেজুরগুলো খেতে থাকবো, অর্থাৎ খাওয়া শুরু হবে দুপুর 1টায়। তাহলে এখানে দুইটা শর্ত। প্রথম শর্ত হলো কাজটি ভবিষ্যতে নির্দিষ্ট একটি সময় বা নির্দিষ্ট একটি সময়ের পূর্বে শেষ হবে, অর্থাৎ নির্দিষ্ট একটি সময় শেষ হবে। আরেকটা হলো কাজটি একটি নির্দিষ্ট সময় যাবত হতে থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হইব এবং নির্দিষ্ট সময়ের আগে শেষ হইব। সেই দুইটা বিষয় এখানে উল্লেখ থাকবে। অর্থাৎ এখানে দ্বিতীয় বাক্যের মধ্যে এখানে বিষয়টা উল্লেখ করেছে, আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে 2 ঘন্টা যাবত খেজুরগুলো খেতে থাকবো, অর্থাৎ কাজটা হবে 2 ঘন্টা যাবত, আবার শেষ হবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই। 2 ঘন্টা যাবত, কোন 2 ঘন্টা যাবত? একটা প্রশ্ন থাকতে পারে, আমি 2 ঘন্টা যাবত 2 ঘন্টায় আমি কাজটা সেরে ফেলবো, এখন কোন 2 ঘন্টায়? আর সেটা আগামীকাল 3টার পূর্বে, একটা নির্দিষ্ট। তো এই দুইটা শর্ত থাকবে 12তম টেন্সের মধ্যে। এখানে যে সামনে যে বাক্যগুলো আসবে সেগুলো মুখস্থ করে ফেললে একদম ইজি হয়ে যাবে। একটি উদাহরণ মুখস্থ করে ফেলুন, আমি আগামীকাল দুপুর 3টার পূর্বে 2 ঘন্টা যাবত খেজুরগুলো খেতে থাকবো। বাই 3 p.m. tomorrow I will have been eating the dates for 2 hours, for 2 hours। এই উদাহরণটা মুখস্থ করে ফেললে একটা উদাহরণ, এই যে এখানে দুইটা বা তিনটা টেন্স গেছে, এই টেন্স গুলোর একটা একটা উদাহরণ মুখস্থ করে ফেললে হয়ে যাবে। তো এখানে ফরের অর্থ হলো যাবত, ধরে 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত। হ্যাঁ, ফরের মূল অর্থ কি? ফরের মূল অর্থ হলো জন্য। এটি একটি প্রিপজিশন, যেমন আই উইল বিল্ড আ হাউস ফর ইউ, আমি তোমার জন্য একটি বাড়ি বানাবো। তবে ফরের বিশেষ একটি অর্থ হচ্ছে নির্দিষ্ট কোনো সময় বা যাবত, বা নির্দিষ্ট সময় যাবত বা ধরে। 12তম টেন্সে ফরের এই বিশেষ অর্থটি ব্যবহৃত হচ্ছে, ইতিপূর্বে পঞ্চম ও ষষ্ঠ টেন্সে এই ফরের বিশেষ অর্থটি ব্যবহার হয়েছিল। তো এখানে আগের মতোই কিছু ছন্দ এখানে আনা হয়েছে, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। বাই 3 p.m. বাই 3 p.m. tomorrow I will have been eating the dates for 2 hours। তো আমি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত খেজুরগুলো খেতে থাকবো, 2 ঘন্টা যাবত খেজুরগুলো খেতে থাকবো। তারপর হলো বাই 3 p.m. tomorrow I won't have been eating the dates for 2 hours। আমি আগামীকাল দুপুর 3টা নাগাদ 2 ঘন্টা যাবত খেজুরগুলো খেতে থাকবো না। তো এভাবে বাকি যে ছন্দগুলো আছে সেম ক্যাটাগরিতে, এখানে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। তাহলে তো এখানে ইংরেজি ভাষায় মোট 12টি টেন্স আছে, সবগুলো টেন্স শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন থেকে আমাদের সার্বক্ষণিক ইংরেজিতে কথা বলা উচিত। আমাদের এই ইংরেজি শেখাকে আল্লাহ তার দিনের পথে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। তারপর আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো করব। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।